একজন সক্রিয় স্বভাবের এবং শরীরচর্চায় আগ্রহী সলিসিটর, যিনি ব্যবসার আশায় সকাল 10টা থেকে 5টা পর্যন্ত তার অফিসের 4 দেওয়ালের মধ্যে থাকতে বাধ্য, সে সন্ধ্যায় যেটুকু শরীরচর্চা করার সময় পায় তাই দিয়েই সন্তুষ্ট থাকতে হয়। এই কারণেই আমি খুব দীর্ঘ রাতের ভ্রমণে অভ্যস্ত ছিলাম, যেখানে অ্যাপচার্চ লেনের অস্বাস্থ্যকর বাতাস থেকে আমার শরীরকে পরিষ্কার করার জন্য আমি হ্যামস্টেড এবং হাইগেটের উচ্চ ভূমিগুলোতে যেতাম। এই ধরনের উদ্দেশ্যহীন ঘোরাঘুরির সময়ই আমি প্রথম ফেলিক্স স্ট্যানিফোর্ডের সাথে পরিচিত হই এবং এর ফলেই আমার জীবনের সবচেয়ে অসাধারণ অ্যাডভেঞ্চারের সূচনা হয়। একদিন সন্ধ্যায়, সেটা ছিল 1894 সালের এপ্রিল বা মে মাসের প্রথম দিকের ঘটনা, আমি লন্ডনের একেবারে উত্তর প্রান্তের দিকে চলে যাই এবং উঁচু ইটের ভিলাগুলোর একটি সুন্দর অ্যাভিনিউ ধরে আমি হাঁটছিলাম, যে অ্যাভিনিউগুলো বিশাল শহরটি ক্রমাগত দেশের দিকে আরও ঠেলে নিয়ে যাচ্ছে। সেটা ছিল একটা সুন্দর মেঘমুক্ত বসন্তের রাত। চাঁদ পরিষ্কার আকাশ থেকে আলো দিচ্ছিল। আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এবং চারপাশ দেখতে দেখতে যাচ্ছিলাম। এই চিন্তাশীল মেজাজে আমার মনোযোগ আমি যে বাড়িগুলোর পাশ দিয়ে যাচ্ছিলাম সেগুলোর একটির দিকে আকৃষ্ট হলো। এটি একটি খুব বড় বাড়ি ছিল, যা তার নিজস্ব জমিতে রাস্তা থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। এটি দেখতে আধুনিক ছিল, তবুও এর প্রতিবেশী বাড়িগুলোর চেয়ে অনেক কম আধুনিক ছিল, যেগুলো সবই ছিল কাঁচা এবং যন্ত্রণাদায়কভাবে নতুন। তাদের সুশৃঙ্খল রেখাটি লরেল গাছের ঝোপে ভরা লন দ্বারা সৃষ্ট ফাঁক দিয়ে ভেঙে গিয়েছিল, যার পিছনে বিশাল অন্ধকার বিষণ্ণ বাড়িটি দেখা যাচ্ছিল। স্পষ্টতই এটি ছিল কোনো ধনী ব্যবসায়ীর গ্রামীণ অবকাশ যাপনের স্থান। সম্ভবত যখন নিকটতম রাস্তাটি 1 মাইল দূরে ছিল তখন এটি নির্মিত হয়েছিল এবং এখন ধীরে ধীরে লন্ডনের অক্টোপাস রূপী লাল ইটের সুঁড় দ্বারা এটিকে গ্রাস এবং ঘিরে ফেলা হয়েছে। আমি ভাবলাম পরবর্তী ধাপ হবে এর পরিপাক এবং আত্মস্বাদ, যাতে সস্তা নির্মাতারা বাগানের সূক্ষ্ম ভাগে 1 ডজন 80 পাউন্ড 1 বছরের ভিলা তৈরি করতে পারে। আর ঠিক তখনই, যখন এই সমস্ত বিষয় অস্পষ্টভাবে আমার মনের মধ্য দিয়ে যাচ্ছিল, একটি ঘটনা ঘটল যা আমার চিন্তাভাবনাকে সম্পূর্ণ অন্য খাতে নিয়ে গেল। লন্ডনের এক কুখ্যাতি একটি 4 চাকার ক্যাব ঝাঁকুনি খেতে খেতে এবং ক্যাঁচ ক্যাঁচ শব্দ করতে করতে একদিক থেকে আসছিল, আর অন্য দিক থেকে একজন সাইকেল আরোহীর লণ্ঠনের হলুদ আভা আসছিল। পুরো দীর্ঘ চাঁদনি রাস্তায় তারাই ছিল একমাত্র চলমান বস্তু। তবুও তারা এমন বিদ্বেষপূর্ণ নির্ভুলতার সাথে একে অপরের সঙ্গে ধাক্কা খেল, যেমনটা আটলান্টিকের বিশাল বর্জ্যভূমিতে 2টি সমুদ্রগামী জাহাজ একসাথে ধাক্কা খায়। এটা সাইকেল আরোহীর দোষ ছিল। সে ক্যাবের সামনে দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল, দূরত্ব ভুল হিসেব করেছিল এবং ঘোড়ার কাঁধে ধাক্কা খেয়ে চিৎপটাং হয়ে পড়ল। সে দাঁত খিচিয়ে উঠে দাঁড়ালো। ক্যাব চালক তাকে গালি দিল এবং তার নম্বর এখনো নেওয়া হয়নি বুঝতে পেরে ঘোড়ায় চাবুক মারল এবং ধূপধাপ শব্দ করতে করতে চলে গেল। সাইকেল আরোহী তার উপর হয়ে পড়ে থাকা যন্ত্রটির হ্যান্ডেল ধরতে গেল এবং তারপর হঠাৎ গোঙাতে গোঙাতে বসে পড়ল। প্রভু! আমি রাস্তা পেরিয়ে তার কাছে দৌড়ে গেলাম। আরে 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 কোনো ক্ষতি হয়েছে কি? আমার গোড়ালিতে
আমার মনে হয় শুধু মোচড় লেগেছে, কিন্তু কিন্তু বেশ ব্যথা, বেশ ব্যথা করছে। আপনি আপনি একটু আমার হাতটা দেবেন কি? সে সাইকেলের লণ্ঠনের হলুদ গোলকের মধ্যে শুয়েছিল এবং আমি তাকে উঠে দাঁড়াতে সাহায্য করার সময় লক্ষ্য করলাম যে সে একজন ভদ্র স্বভাবের যুবক, যার হালকা কালো গোঁফ এবং বড় বাদামি চোখ রয়েছে। দেখতে সে সংবেদনশীল। তার বসে যাওয়া গাল দেখে অসুস্থতার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। কাজ বা দুশ্চিন্তা তার রোগা ফ্যাকাশে মুখে ছাপ রেখে গেছে। যখন আমি তার হাত ধরে টানলাম তখন সে উঠে দাঁড়ালো, কিন্তু একটা পা শূন্যে ধরে রাখল এবং সেটা নড়াচড়া করতেই সে গুঙিয়ে উঠল। আমি পাটা মাটিতে রাখতে পারছি না। আরে, আপনি কোথায় থাকেন? এই তো এখানে। সে বাগানে থাকা সেই বড় অন্ধকার বাড়িটির দিকে মাথা ঝাঁকালো। আমি যখন গেটের দিকে আড়াআড়িভাবে যাচ্ছিলাম, তখনই সেই অভিশপ্ত ক্যাবটা আমাকে ধাক্কা মারে। আমি কি আপনি কি আমাকে ততটুকু সাহায্য করতে পারবেন? তাকে কোনো রকমে ধরে সেদিকে নিয়ে গেলাম। আমি তার সাইকেলটা গেটের ভেতরে রাখলাম এবং তারপর তাকে পথ ধরে সিঁড়ি পর্যন্ত হলের দরজার কাছে নিয়ে গেলাম। কোথাও কোনো আলো ছিল না, আর জায়গাটা এতটাই অন্ধকার এবং নীরব ছিল যেন সেখানে কেউ কখনো বাসই করেনি। এতেই হবে। আপনাকে ধন্যবাদ। সে তালাতে তার চাবি দিয়ে দরজা খুলতে খুলতে বলল, না না, আমাকে আপনাকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে হবে। সে ক্ষীণ খিটখিটে ভাবে কিছুটা আপত্তি জানালো এবং তারপর বুঝতে পারল যে আমাকে ছাড়া সে সত্যিই কিছুই করতে পারবে না। দরজাটা একটা ঘুটঘুটে অন্ধকার হলের দিকে খুলে গেল। আমার হাত তখনও তার বাহুর ওপর ছিল। সে সামনে টলতে টলতে এগোলো। ডান দিকের এই দরজাটা। সে অন্ধকারে হাতড়ে হাতড়ে বলল। আমি দরজাটা খুললাম এবং ঠিক সেই মুহূর্তে সে একটা আলো জ্বালাতে সক্ষম হলো। টেবিলের ওপর একটা লণ্ঠন ছিল এবং আমরা দুজনে মিলে সেটা জ্বালালাম। এখন আমি ঠিক আছি, আপনি এখন যেতে পারেন। বিদায়। এই কথাগুলো বলেই সাথে সাথেই সে আরাম কেদারায় বসে পড়ল এবং জ্ঞান হারিয়ে ফেলল। আমি এবার পড়লাম মহাফাঁপড়ে। লোকটাকে এত ভয়ানক দেখাচ্ছিল যে আমি সত্যিই নিশ্চিত ছিলাম না যে সে মারা গিয়েছে কিনা। কিছুক্ষণ পর তার ঠোঁট কাঁপল এবং বুক ফুলে উঠল, কিন্তু তার চোখ ছিল দুটি সাদা ফাটলের মতো এবং তার গায়ের রং ছিল ভয়াবহ। এই দায়িত্বটা আমার পক্ষে নেওয়া কঠিন ছিল। আমি ঘণ্টা দড়ি ধরে টানলাম এবং বহু দূরে ঘণ্টাটা পাগলের মতো বাজতে শুনলাম, কিন্তু এর উত্তরে কেউ এলো না। ঘণ্টাটা নীরবতার মধ্যেও বাজতে বাজতে থেমে গেল। কোনো মৃদু গুঞ্জন বা নড়াচড়া এসে সেই নীরবতা ভাঙল না। আমি আক্ষেপ করলাম এবং আবার ঘণ্টা বাজালাম। ফল একই হলো। আশেপাশে অবশ্যই কেউ আছে। এই যুবক ভদ্রলোক নিশ্চয়ই এত বিশাল বাড়িতে একা থাকেন না। তার পরিবারের লোকেদের তার অবস্থা জানাতে হবে। যদি তারা ঘণ্টার জবাব না দেয় তবে আমাকে নিজেই তাদের খুঁজে বার করতে হবে। আমি লণ্ঠনটি ধরলাম এবং ঘর থেকে ছুটে বেরোলাম। বাইরে আমি যা দেখলাম তাতে আমি বিস্মিত হলাম। হলঘরটা খালি ছিল। সিঁড়িগুলো ছিল নগ্ন এবং ধুলোয় হলুদ। তিনটি দরজা প্রশস্ত কক্ষের দিকে খোলা ছিল এবং প্রতিটি কক্ষই ছিল কার্পেটহীন ও
পর্দাবিহীন, শুধু ছাদ থেকে ঝুলে থাকা ধূসর জাল এবং দেওয়ালে তৈরি হওয়া লাইকেনের গোছা ছাড়া। আমার পা সেই শূন্য এবং নীরব কক্ষগুলিতে প্রতিধ্বনিত হচ্ছিল। তারপর আমি রান্নাঘরগুলোতে অন্তত কেউ থাকতে পারে এই ধারণা নিয়ে বারান্দা ধরে ঘুরে বেড়াতে লাগলাম। কোনো তত্ত্বাবধায়ক হয়তো কোনো নির্জন ঘরে লুকিয়ে থাকতে পারে। না, সেগুলোও সমানভাবে জনশূন্যই ছিল। কোনো সাহায্য খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিয়ে আমি আরেকটি করিডর ধরে দৌড়ে গেলাম এবং এমন কিছুতে পৌঁছালাম যা আমাকে আগের চেয়েও বেশি অবাক করল। করিডোরটি একটি বড় বাদামি দরজায় শেষ হয়েছিল এবং সেই দরজার চাবির গর্তের ওপর একটা 5 শিলিংয়ের আকারের লাল মোমের সিল লাগানো ছিল। এই সিলটা যে সেখানে অনেক দিন ধরেই লাগানো আছে তা পরিষ্কারই দেখে বোঝা গেল, কারণ এটা ছিল ধুলো মাখা এবং বিবর্ণ। আমি তখনও সেটার দিকে তাকিয়েছিলাম এবং ভাবছিলাম দরজার পেছনে কি আছে। এমন সময় পিছন থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। দ্রুত ফিরে এসে দেখি আমার যুবক বন্ধুটি তার চেয়ারে উঠে বসে আছে এবং নিজেকে অন্ধকারে আবিষ্কার করে সে বেশ অবাক হয়েছে। আপনি কেন লণ্ঠনটি নিয়ে গেলেন? আমি সাহায্য খুঁজছিলাম আর কি। আপনি অনেকক্ষণ ধরে খুঁজতে পারেন। আমি এই বাড়িতে একা থাকি। অসুবিধে হবে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন। আমার অজ্ঞান হয়ে যাওয়াটা বোকামি ছিল। আমি আমার মায়ের কাছ থেকে দুর্বল হৃদযন্ত্রের উত্তরাধিকারী পেয়েছি এবং ব্যথা বা আবেগ আমার উপরে সেই প্রভাব ফেলে। একদিন এটা আমাকেও নিয়ে যাবে, যেমনটা তাকে নিয়ে গিয়েছিল। আচ্ছা, আপনি কি ডাক্তার? না, আমি একজন উকিল। আমার নাম ফ্র্যাঙ্ক অ্যাল্ডার। আমার নাম ফেলিক্স স্ট্যানফোর্ড। মজাদার যে আমার একজন উকিলের সাথে দেখা হলো, কারণ আমার বন্ধু মিস্টার পার্সিভাল বলেছিলেন যে আমাদের শীঘ্রই একজনের প্রয়োজন হবে। আমি নিশ্চিত আমি এতে খুব খুশি হব। ঠিক আছে, সেটা তার উপর নির্ভর করবে। আপনি জানেন, আপনি কি বললেন যে আপনি সেই লণ্ঠন নিয়ে পুরো নিচতলা ঘুরেছেন? পুরোটা? সে জোর দিয়ে জিজ্ঞাসা করল এবং আমার দিকে খুব কঠিন দৃষ্টিতে তাকালো। আমার মনে তো হয় তাই। আমি আশা করছিলাম যে আমি কাউকে হয়তো খুঁজে পাবো। আপনি কি সব ঘরে প্রবেশ করেছিলেন? সে একই মনোযোগপূর্ণ দৃষ্টিতে জিজ্ঞাসা করল। হ্যাঁ, মানে যেগুলোই আমি প্রবেশ করতে পেরেছিলাম সবগুলোতেই গিয়েছি। ও, তাহলে আপনি এটা খেয়াল করবেন, সে বলল এবং একটি কঠিন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া মানুষের ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো। কি খেয়াল করেছি? কেন? সিল দেওয়া দরজাটা? হ্যাঁ, মানে দেখেছি। এর মধ্যে কি আছে তা জানতে আপনার কৌতূহল হয়নি? আসলে আমার কাছে সেটা একটু অস্বাভাবিক বলেই মনে হয়েছিল। আপনি কি মনে করেন যে আপনি এই বাড়িতে একা থাকতে পারতেন বছরের পর বছর, আর সব সময় ওই দরজার ওপাশে কি আছে তা জানার জন্য আকাঙ্ক্ষা করতেন, তবুও দেখতেন না? হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন? আপনি নিজেও জানেন না? এ কি সম্ভব? আপনি যতটা জানেন আমিও তার চেয়ে বেশি জানি না। তাহলে কেন আপনি দেখেন না? আমি দেখতে পারি না। সে সংযতভাবে কথা বলল এবং আমি দেখলাম যে আমি কোনো স্পর্শকাতর বিষয়ে ভুল করে ফেলেছি। আমি জানি না যে আমি আমার প্রতিবেশীদের চেয়ে বেশি কৌতূহলী কিনা, তবে এই পরিস্থিতিতে এমন কিছু ছিল যা আমার কৌতূহলকে খুব জোরালোভাবে আকর্ষণ করেছিল। তবে আমার সঙ্গী জ্ঞান ফিরে পাওয়ায় এই বাড়িতে থাকার শেষ অজুহাতটুকুও চলে গেল। আমি যাওয়ার জন্য উঠলাম। আপনার কি তাড়া আছে? না, আমার সেরকম কোনো কাজ নেই। আসলে
আমার খুব ভালো লাগবে আপনি যদি আমার সাথে কিছুক্ষণ থাকেন। সত্যি বলতে আমি এখানে খুব নির্জন এবং একাকী জীবনযাপন করি। আমার মনে হয় না লন্ডনে এমন কেউ আছে যে আমার মতো জীবন কাটায়। আমার সাথে কথা বলার মতো কাউকে পাওয়া আমার জন্য খুবই অস্বাভাবিক। আমি চারিদিকে তাকালাম। ঘরটা সামান্য আসবাবপত্র দিয়ে সাজানো। একপাশে একটা সোফা খাট রাখা আছে। তারপর আমি এই বিশাল শূন্য বাড়িটা এবং বিবর্ণ লাল শিলমোহর লাগানো সেই অশুভ দরজাটার কথা ভাবলাম। পরিস্থিতিটার মধ্যে এমন কিছু অদ্ভুত ও কৌতুকপূর্ণ ছিল যা আমাকে আরও কিছু জানতে আগ্রহী করে তুলল। সম্ভবত আমি অপেক্ষা করলে জানতে পারব। আমি তাকে বললাম যে আমি খুব খুশি হব। আপনি পাশের টেবিল থেকে মদ আর সোডা পাবেন। আমি যদি আতিথেয়তা না করতে পারি তবে আমাকে ক্ষমা করবেন, কারণ আমি ঘরের অন্য পাশে যেতে পারছি না। ওই ট্রেতে যেগুলি আছে সেগুলি চুরুট। আমি নিজেও একটা নেব ভাবছি। তাহলে আপনি একজন সলিসিটার হ্যাঁ, আর আমি কিছুই না। আমি জীবিত প্রাণীদের মধ্যে সবচেয়ে অসহায় জীব, এক কোটিপতির ছেলে। আমি প্রচুর সম্পত্তির প্রত্যাশা নিয়ে বড় হয়েছিলাম, আর এখন আমি একজন দরিদ্র মানুষ, কোনো পেশা ছাড়াই। এবং তারপর সব কিছুর উপরে আমার হাতে এই বিশাল ম্যানশনটি রয়ে গেছে, যা আমি কোনোভাবেই চালিয়ে যেতে পারছি না। এটা কি কোনো অদ্ভুত পরিস্থিতি নয়? কিন্তু বাড়িটা বিক্রি করছেন না কেন? আমি করতে পারি না। তাহলে ভাড়া দিন। না, সেটাও আমি করতে পারবো না। আমি একটু হতভম্ব হয়ে গেলাম এবং তা দেখে আমার সঙ্গী হাসল। বিষয়টা কেমন যদি আপনার শুনতে একঘেয়ে না লাগে, তাহলে আমি আপনাকে বলছি। উল্টে আমি আরও বেশি আগ্রহী হব। আপনার প্রতি আপনার দয়ালু মনোযোগের পর আপনি হয়তো যে কোনো কৌতূহল অনুভব করছেন, তা দূর করার চেয়ে কম কিছু আমি করতে পারি না। আপনাকে জানতে হবে যে আমার বাবা ছিলেন একজন ব্যাংকার, নাম স্ট্যানিলাস স্ট্যানিফোর্ড। স্ট্যানিফোর্ড ব্যাংকার নামটা আমার সাথে সাথেই মনে পড়ল। প্রায় 7 বছর আগে তার দেশ থেকে পালিয়ে যাওয়া সেই সময়ের কেলেঙ্কারি এবং চাঞ্চল্যের অন্যতম ঘটনা ছিল। আমি দেখছি আপনার মনে আছে। আমার হতভাগ্য বাবা অসংখ্য বন্ধুর কাছ থেকে নিজেকে হারাল করতে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, কারণ তাদের সঞ্চয়ে তিনি একটি ব্যর্থ সাট্টাবাজিতে বিনিয়োগ করেছিলেন। তিনি ছিলেন একজন স্নায়বিক সংবেদনশীল মানুষ, এবং এই দায়িত্ব তার বিবেককে পুরোপুরি বিপর্যস্ত করে দিয়েছিল। তিনি কোনো আইনি অপরাধ করেননি, এটা সম্পূর্ণরূপে অনুভূতির বিষয় ছিল। তিনি এমনকি তার নিজের পরিবারের মুখোমুখিও হননি, এবং তিনি কোথায় ছিলেন তা আমাদের না জানিয়ে অপরিচিতদের মধ্যেই মারা যান। তিনি মারা গেছেন? আমরা তার মৃত্যু প্রমাণ করতে পারিনি, কিন্তু আমরা জানি যে এমনটাই হয়েছে, কারণ সাট্টাবাজিগুলো আবার ঠিক হয়ে গিয়েছিল। তাই তার আর কারোর সামনে আসার কোনো কারণ ছিল না। তিনি বেঁচে থাকলে ফিরে আসতেন, তবে তিনি অবশ্যই গত 2 বছরে মারাই গেছেন। গত 2 বছর কেন? কারণ আমরা 2 বছর আগে তার কাছ থেকে খবর পেয়েছিলাম। তখন কি তিনি আপনাকে বলেননি যে তিনি কোথায় থাকেন? চিঠিটা প্যারিস থেকে এসেছিল, কিন্তু কোনো ঠিকানা দেওয়া হয়নি। এটা ছিল যখন আমার হতভাগ্য মা মারা গেলেন। তখন তিনি আমাকে কিছু নির্দেশাবলী এবং কিছু পরামর্শ দিয়ে চিঠি লিখেছিলেন, এবং তারপর থেকে আমি তার কাছ থেকে আর কোনো খবর পাইনি। এর আগে কি আপনি শুনেছিলেন? ও হ্যাঁ, আমরা এর আগেও শুনেছিলাম, আর সেখানেই আমাদের সিল দেওয়া দরজার রহস্যের উৎপত্তি, যেটার ওপর আপনি আজ রাতে হোঁচট খেয়েছিলেন। দয়া করে ডেস্কটা আমাকে এগিয়ে দিন। এখানে আমার বাবার চিঠিগুলো আছে, এবং
মিস্টার পার্সিভাল ছাড়া আপনি প্রথম ব্যক্তি যিনি এগুলো দেখছেন। আচ্ছা, এই মিস্টার পার্সিভালকে জানতে পারি কি? তিনি ছিলেন বাবার বিশ্বস্ত কেরানি এবং তিনি মায়ের এবং তারপর আমার বন্ধু ও উপদেষ্টা হিসেবে কাজ করে চলেছেন। পার্সিভাল ছাড়া আমরা কি করতাম জানি না। তিনি চিঠিগুলো দেখেছেন, তবে অন্য কেউ নয়। এটা প্রথম চিঠি যেটা 7 বছর আগে আমার বাবা পালিয়ে যাওয়ার দিনই এসেছিল। এটা আপনি নিজেই পড়ুন। চিঠিটায় লেখা ছিল, আমার চিরপ্রিয়তম স্ত্রী স্যার উইলিয়াম আমাকে বলার পর থেকে যে আপনার হার্ট কতটা দুর্বল এবং যে কোনো ধরনের মানসিক আঘাত কতটা ক্ষতিকর হতে পারে, আমি কখনো আমার ব্যবসার বিষয় নিয়ে আপনার সাথে কথা বলিনি। সময় এসেছে যখন সব ঝুঁকি মাথায় নিয়েও আমি আপনাকে না বলে পারছি না যে আমার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এর ফলে আমাকে কিছুদিনের জন্য আপনার কাছ থেকে দূরে সরে যেতে হবে। তবে আমি নিশ্চিত যে আমরা খুব শীঘ্রই আবার দেখা করব। আপনি এ বিষয়ে সম্পূর্ণরূপে ভরসা রাখতে পারেন। আমাদের এই বিচ্ছেদ খুবই স্বল্প সময়ের জন্য, আমার প্রিয়তমা। তাই এটা নিয়ে মন খারাপ করবেন না এবং সর্বোপরি আপনার স্বাস্থ্যের যেন কোনো ক্ষতি না হয়, কারণ সব কিছুর ঊর্ধ্বে আমি এটাই এড়াতে চাই। এখন আমার একটা অনুরোধ আছে এবং যা কিছু আমাদের একসঙ্গে বেঁধে রেখেছে তার দোহাই দিয়ে আমি আপনাকে অনুরোধ করছি যে আমি যেমন বলছি ঠিক তেমনভাবেই এটি পূরণ করুন। আমার অন্ধকার ঘরে বাগানের পথের শেষে যে ঘরটি আমি ফটোগ্রাফিক কাজের জন্য ব্যবহার করি, সেখানে এমন কিছু জিনিস আছে যা আমি চাই না কেউ দেখুক। কোনো বেদনাদায়ক চিন্তা এড়াতে আমি আপনাকে একবারের জন্য নিশ্চিত করতে পারি যে এটি এমন কিছু নয় যার জন্য আমার লজ্জিত হওয়া উচিত, কিন্তু তবুও আমি চাই না যে আপনি বা ফেলিক্স সেই ঘরে প্রবেশ করুন। এটা তালাবদ্ধ এবং আপনি যখন এই চিঠিটি পাবেন তখন আমি আপনাকে অনুরোধ করছি যে সাথে সাথে তালার উপর একটি সিলমোহর লাগিয়ে দিন এবং এটিকে সেভাবেই রেখে দিন। বাড়িটি বিক্রি বা ভাড়া দেবেন না, কারণ উভয় ক্ষেত্রেই আমার গোপনীয়তা ফাঁস হয়ে যাবে। যতক্ষণ আপনি বা ফেলিক্স বাড়িতে থাকবেন আমি জানি আপনি আমার ইচ্ছা পূরণ করবেন। ফেলিক্সের 21 বছর বয়স হলে সে ঘরে প্রবেশ করতে পারে, এর আগে নয়। এবং এখন বিদায়, আমার সব থেকে প্রিয় স্ত্রী। আমাদের এই স্বল্প বিচ্ছেদের সময় আপনি উদ্ভূত যে কোনো বিষয়ে মিস্টার পার্সিভালের সাথে পরামর্শ করতে পারেন। আমার তার উপর সম্পূর্ণ আস্থা আছে। ফেলিক্স এবং আপনাকে এমনকি অল্প সময়ের জন্য ছেড়ে যেতে আমার খারাপ লাগছে, কিন্তু সত্যিই আমার আর কোনো বিকল্প নেই। চিরকালের জন্য আপনার প্রেমময় স্বামী, স্ট্যানিস্লাস স্ট্যানিফোর্ড। 4 জুন 1887। আমার সঙ্গী ক্ষমা চেয়ে বলল, এগুলো খুবই ব্যক্তিগত পারিবারিক বিষয় যা আমি আপনার উপর চাপিয়ে দিচ্ছি। আপনাকে এটিকে আপনার পেশাগত ক্ষমতার মধ্যে সম্পন্ন হয়েছে বলে দেখতে হবে। আমি বহু বছর ধরে এ বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। আপনার এই বিশ্বাসে আমি সম্মানিত এবং ঘটনাগুলো শুনে আমি অত্যন্ত আগ্রহী। আমার বাবা এমন একজন মানুষ ছিলেন যিনি সত্যের প্রতি তার প্রায় অসুস্থ ভালোবাসার জন্য পরিচিত ছিলেন। তিনি সব সময় পাণ্ডিত্যপূর্ণভাবে নির্ভুল ছিলেন। তাই যখন তিনি বলেছিলেন যে তিনি খুব শীঘ্রই আমার মায়ের সাথে দেখা করার আশা করেন এবং যখন তিনি বলেছিলেন যে সেই অন্ধকার ঘরে তার লজ্জিত হওয়ার মতো কিছু নেই, তখন আপনি নিশ্চিত থাকতে পারেন যে তিনি সেটাই বোঝাতে চেয়েছিলেন। তাহলে এটা কি হতে পারে? আমার মা বা আমি কেউই কল্পনা করতে পারিনি। আমরা অক্ষরে অক্ষরে তার ইচ্ছা পূরণ করেছিলাম
এবং দরজায় সিলমোহর দিয়েছিলাম। সেই থেকে এটি সেখানেই আছে। আমার বাবা নিখোঁজ হওয়ার পরেও আমার মা 5 বছর বেঁচে ছিলেন, যদিও সেই সময় সমস্ত ডাক্তার বলেছিলেন যে তিনি বেশি দিন বাঁচবেন না, তার হৃদরোগ ছিল মারাত্মক। প্রথম কয়েক মাসে তিনি আমার বাবার কাছ থেকে 2টি চিঠি পেয়েছিলেন। দুটোতেই প্যারিসের পোস্টমার্ক ছিল, কিন্তু কোনো ঠিকানা ছিল না। চিঠিগুলো সংক্ষিপ্ত ছিল এবং একই বক্তব্য ছিল, তারা শীঘ্রই পুনরায় মিলিত হবেন এবং তার উদ্বিগ্ন হওয়া উচিত নয়, কারণ একটি নীরবতা ছিল যা তার মৃত্যু পর্যন্ত স্থায়ী হয়েছিল। এবং তারপরে আমার কাছে একটি চিঠি আসে, যা এতই ব্যক্তিগত প্রকৃতির যে আমি আপনাকে তা দেখাতে পারি না। সেই চিঠিতে তিনি আমাকে তার সম্পর্কে খারাপ চিন্তা না করতে অনুরোধ করেছিলেন, আমাকে অনেক ভালো পরামর্শ দিয়েছিলেন এবং বলেছিলেন যে ঘরটি সিল করার বিষয়টি এখন আমার মায়ের জীবদ্দশার চেয়ে কম গুরুত্বপূর্ণ, কিন্তু খোলা হলে এখনও অন্যদের জন্য কষ্ট হতে পারে, এবং তাই তিনি মনে করেছিলেন যে আমার 21 বছর বয়স না হওয়া পর্যন্ত এটি স্থগিত রাখা সবচেয়ে ভালো, কারণ সময়ের ব্যবধান বিষয়গুলিকে সহজ করে দেবে। এর মধ্যে তিনি ঘরের দেখাশোনার দায়িত্ব আমার উপর অর্পণ করেছিলেন। তাই এখন আপনি বুঝতেই পারছেন যে আমি একজন অত্যন্ত দরিদ্র মানুষ হওয়া সত্ত্বেও কেন আমি এই বিশাল বাড়িটি ভাড়া দিতে বা বিক্রি করতে পারছি না। আপনি এটা বন্ধক রাখতে পারেন। আমার বাবা ইতিমধ্যেই তা রেখেছে। এটা অত্যন্ত এক অদ্ভুত পরিস্থিতি। আমার মা এবং আমি ধীরে ধীরে আসবাবপত্র বিক্রি করতে ও কর্মচারীদের বরখাস্ত করতে বাধ্য হয়েছিলাম, যতক্ষণ না এখন, যেমন আপনি দেখছেন, আমি একটি মাত্র ঘরে লোক ছাড়াই বাস করছি। কিন্তু আমার আর মাত্র 2 মাস বাকি আছে। আপনি কি বলতে চাইছেন? কারণ আর 2 মাস পরেই আমার 21 বছর পূর্ণ হবে। আমি প্রথমে যা করব তা হলো সেই দরজাটা খোলা, দ্বিতীয়ত বাড়ি থেকে মুক্তি পাওয়া। যখন তার এই বিনিয়োগগুলো ঠিক হয়ে গিয়েছিল, তখন আপনার বাবা কেন দূরে থাকা চালিয়ে গেলেন? হ্যাঁ, তা অবশ্যই মৃত্যু হয়েছে। আপনি বলছেন যে তিনি যখন দেশ ছেড়ে পালিয়েছিলেন তখন কোনো আইনি অপরাধ করেননি? না, কোনোটিই না। তিনি আপনার মাকে সঙ্গে নিয়ে গেলেন না কেন? আমি জানি না। তিনি কেন তার ঠিকানা গোপন করবেন? হ্যাঁ, আমি তাও জানি না। তিনি কেনই বা আপনার মাকে ফিরে না এসে মারা যেতে এবং সমাধিস্থ হতে দেবেন? আমি জানি না, আমি জানি না। আহ, আহ, আমার আমার শোনো, যদি আমি একজন পেশাদার উপদেষ্টার স্পষ্টতার সাথে কথা বলতে পারি, তবে আমি বলবো যে আপনার বাবার দেশ থেকে দূরে থাকার যথেষ্ট জোরালো কারণ ছিল, এবং তার বিরুদ্ধে যদি কিছু প্রমাণিত নাও হয়ে থাকে, তিনি অন্তত ভেবেছিলেন যে কিছু একটা হতে পারে, এবং তিনি নিজেকে আইনের আওতায় আনতে অস্বীকার করেছিলেন। নিশ্চয়ই এটা স্পষ্ট, কারণ অন্য আর কোনো সম্ভাব্য উপায়ে এই তথ্যগুলির ব্যাখ্যা করা যেতে পারে কি? আমার সঙ্গী আমার পরামর্শটি ভালোভাবে গ্রহণ করল না। সে শীতলভাবে বলল, আপনার আমার বাবাকে জানার সুবিধা হয়নি মিস্টার অ্যান্ডার। তিনি যখন আমাদের ছেড়ে যান তখন আমি শুধু একটি ছেলে ছিলাম, কিন্তু আমি তাকে সব সময় আমার আদর্শ মানুষ হিসাবেই দেখব। তার একমাত্র দোষ ছিল যে তিনি খুব বেশি সংবেদনশীল এবং নিঃস্বার্থ ছিলেন। তার মাধ্যমে যে কেউ অর্থ হারাবে বা তার হৃদয়কে বিদীর্ণ করবে, তার সম্মানের অনুভূতি ছিল অত্যন্ত তীব্র, এবং তার অন্তর্ধানের যে কোনো তত্ত্ব যা এর সাথে সংঘর্ষ করে তা ভুল। ছেলেটির এমন দৃঢ়ভাবে কথা বলায় আমি খুশি হলাম। তবুও আমি জানতাম যে এই ঘটনাগুলি তার বিরুদ্ধে ছিল, এবং সে পরিস্থিতির একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিতে অক্ষম ছিল। আমি বললাম, আমি একজন বাইরের লোক হিসেবেই বলছি, আর এখন আমাকে যেতে হবে, কারণ আমার সামনে অনেক পথ হাঁটার আছে। আপনার গল্পটি আমাকে এতটাই আগ্রহী করেছে যে এর পরবর্তী ঘটনা জানতে পারলে আমি খুশি হব। আপনি কার্ডটা রেখে যান, সে বলল,
এবং তাই তাকে শুভরাত্রি জানিয়ে আমি তার কাছ থেকে বিদায় নিলাম। গুড নাইট, বাই। কিছু সময়ের জন্য আমি এই বিষয়ে আর কিছু শুনিনি এবং প্রায় ভয়ই পেয়েছিলাম যে এটি সেই ক্ষণস্থায়ী অভিজ্ঞতাগুলির মধ্যে একটি প্রমাণিত হবে যা আমাদের সরাসরি পর্যবেক্ষণ থেকে দূরে সরে যায় এবং কেবল একটা আশা বা সন্দেহে শেষ হয়। তবে মিস্টার J.H. পার্সিভালের নাম লেখা একটা কার্ড অ্যাপচার্চ লেনের আমার অফিসে আনা হলো এবং তার বাহক 50 বছর বয়সী একজন ছোটোখাটো শুষ্ক উজ্জ্বল চোখের ভদ্রলোক কেরানির মাধ্যমে ভেতরে প্রবেশ করলেন। আমি বিশ্বাস করি মহাশয়, আমার নাম আমার যুবক বন্ধু মিস্টার ফেলিক্স স্ট্যানিফোর্ড আপনার কাছে উল্লেখ করছেন, রাইট? অবশ্যই, আমার মনে আছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি তিনি আমার প্রাক্তন নিয়োগকর্তা মিস্টার স্ট্যানিস্লাস স্ট্যানিফোর্ডের অন্তর্ধান এবং তার প্রাক্তন বাসস্থানে একটি সিল দেওয়া ঘরের অস্তিত্ব সম্পর্কিত পরিস্থিতি নিয়ে আপনার সাথে কথা বলছিলেন হ্যাঁ, বলেছিলেন। এবং আপনি এই বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। আমি অত্যন্ত আগ্রহী ছিলাম বটে। আচ্ছা, আপনি জানেন যে তার ছেলের 21তম জন্মদিনে দরজা খোলার জন্য আমাদের কাছে মিস্টার স্ট্যানিফোর্ডের অনুমতি আছে? আমার মনে আছে, মনে আছে। 21তম জন্মদিনটা আজই। হ্যাঁ, আপনারা কি খুলেছেন? আমি আগ্রহের সাথে জিজ্ঞাসা করলাম। এখনো না মহাশয়, কারণ আমি মনে করি যে দরজাটি খোলার সময় সাক্ষী থাকা ভালো হবে। আপনি একজন আইনজীবী এবং আপনি ঘটনাগুলো জানেন, তাই আমার জিজ্ঞাসা, আপনি কি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন? নিশ্চয়ই। আপনি দিনের বেলায় কাজে ব্যস্ত থাকেন, রাইট? এবং আমিও থাকি। আমরা কি রাত 9টা নাগাদ মিলিত হতে পারি? আমি আনন্দের সাথে আসব। তাহলে আপনি আমাদের জন্য অপেক্ষা করতে থাকবেন। বেশ, এখনের মতো বিদায়। তিনি গাম্ভীর্যের সাথে মাথা নেওয়ালেন এবং চলে গেলেন। সেই সন্ধ্যায় আমি আমার অ্যাপয়েন্টমেন্টে গেলাম। আমার মস্তিষ্ক সেই রহস্যের একটা সম্ভাব্য ব্যাখ্যা খুঁজে বার করার ব্যর্থ চেষ্টায় ক্লান্ত ছিল যা আমরা সমাধান করতে যাচ্ছিলাম। মিস্টার পার্সিভাল এবং সেই যুবকটি পরিচিত সেই ছোট ঘরটিতে আমার জন্য অপেক্ষা করছিলেন। যুবকটিকে ফ্যাকাশে এবং স্নায়বিক দেখাচ্ছিল দেখে আমি অবাক হইনি, কিন্তু শুকনো চেহারার এই ছোটোখাটো মানুষটিকে প্রচণ্ড, যদিও আংশিকভাবে দমন করা উত্তেজনার মধ্যে দেখে আমি বেশ বিস্মিত হয়েছিলাম। তার গাল লাল হয়ে উঠেছিল, তার হাত কাঁপছিল এবং সে এক মুহূর্তের জন্য স্থির থাকতে পারছিল না। স্ট্যানিফোর্ড আমাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং আসার জন্য আমাকে অনেকবার ধন্যবাদ জানালেন। এবং এখন পসিবল, আমি মনে করি না যে দেরি না করে এই কাজটি শেষ করার কোনো বাধা আছে। এটা শেষ করতে পারলে আমি খুশি হব। ব্যাংকারের কেরানি লণ্ঠনটি তুলে নিলেন এবং পথ দেখিয়ে চললেন, কিন্তু তিনি ঠিক দরজার বাইরের পথে থামলেন এবং তার হাত কাঁপছিল, যার ফলে আলো উপর নিচে বারবার কাঁপছিল। মিস্টার স্ট্যানিফোর্ড, আমি আশা করি আপনি নিজেকে প্রস্তুত করবেন যদি সিলটি সরানো হয় এবং দরজাটি খোলা হয়, আর তখন যদি কোনো আঘাত আপনার জন্য অপেক্ষা করে থাকে তো। কি থাকতে পারে পসিবল? আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? না মিস্টার স্ট্যানিফোর্ড, নো নো নো, কিন্তু আমি চাইবো আপনি প্রস্তুত থাকুন, নিজেকে শক্ত করুন এবং নিজেকে অনুমতি দেবেন না। তাকে প্রতিটি থেমে যাওয়া বাক্যের মাঝে তার শুকনো ঠোঁট চাটতে হচ্ছিল এবং আমি হঠাৎ বুঝতে পারলাম ঠিক যেন সে আমাকে বলছে যে এই বন্ধ দরজার পিছনে কি আছে তা সে জানে।
এবং তা ভয়ঙ্কর কিছু। এই নিন চাবিগুলো মিস্টার স্ট্যানিফোর্ড, কিন্তু আমার সতর্ক বার্তাটি মনে রাখবেন। তার হাতে বিভিন্ন চাবির একটা গোছা ছিল এবং তারপর সে বিবর্ণ লাল সিলটার নিচে একটা ছুরি ঢুকিয়ে তা টেনে খুলে ফেলল। পার্সিভালের হাতে লণ্ঠনটি কাঁপছিল, তাই আমি সেটা তার কাছ থেকে নিয়ে চাবির ছিদ্রের কাছে ধরলাম। তখন স্ট্যানিফোর্ড একের পর এক চাবি দিয়ে চেষ্টা করতে লাগল। অবশেষে একটা চাবি তালার মধ্যে ঘুরল, দরজাটি খুলে গেল। সে ঘরের মধ্যেও এক পা ফেলল এবং তারপর একটা ভয়ানক চিৎকার করে যুবকটি আমাদের পায়ের কাছে জ্ঞান হারিয়ে পড়ল। আমি যদি কেরানি সতর্ক বার্তায় মনোযোগ না দিতাম এবং আঘাতের জন্য নিজেকে শক্ত না করতাম, তবে আমি নিশ্চিতভাবে লণ্ঠনটি ফেলে দিতাম। জানালাবিহীন এবং খালি ঘরটি একটা ফটোগ্রাফিক ল্যাবরেটরি হিসেবে সজ্জিত ছিল, যার একপাশে একটা কল এবং সিঙ্ক ছিল। বোতল এবং মাপার পাত্রের একটি তাক একপাশে দাঁড়িয়েছিল এবং একটি অদ্ভুত ভারী গন্ধ, যা আংশিকভাবে রাসায়নিক আংশিকভাবে প্রাণীজ, বাতাসকে পূর্ণ করে তুলেছিল। আমাদের সামনে একটা টেবিল এবং চেয়ার ছিল এবং এর সামনে আমাদের দিকে পিছন ফিরে একজন লোক লেখার ভঙ্গিতে বসেছিল। তার দেহের আকার এবং ভঙ্গি জীবনের মতোই স্বাভাবিক ছিল, কিন্তু আলো তার ওপর পড়ার সাথে সাথেই আমার মাথার চুল খাঁড়া হয়ে গেল। এটা দেখে যে তার ঘাড়ের পেছনের অংশ কালো এবং কোঁচকানো ছিল এবং তা আমার কবজির চেয়েও বেশি পুরু ছিল না। তার ওপর ধুলো পড়েছিল, পুরু হলুদ ধুলো। তার চুল, তার কাঁধ, তার শুকনো লেবুর রঙের হাতের ওপর। তার মাথা বুকের ওপর ঝুলে পড়েছিল। তার কলম তখনও একটা বিবর্ণ কাগজের শীটের ওপর রাখা ছিল। হায় হায় হায়, আমার হতভাগ্য মনিব, হায় হায় আমার হতভাগ্য মনিব। কেরানি চিৎকার করে উঠল এবং তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ছিল। কি? মিস্টার স্ট্যানিসলাস স্ট্যানিফোর্ড? এখানে তিনি 7 বছর ধরে বসে আছেন। ওহ, কেন তিনি এমন করলেন? আমি তাকে অনুরোধ করেছিলাম, আমি তাকে মিনতি করেছিলাম, তার পায়েও পড়েছিলাম, কিন্তু তিনি তার নিজের পথেই চললেন। দেখুন, টেবিলের ওপর কেবল চাবিটা পড়ে রয়েছে। তিনি ভেতর থেকে দরজা বন্ধ করেছিলেন এবং তিনি কিছু লিখেছেন। আমাদের এটা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নিন এবং ঈশ্বরের দোহাই চলুন চলুন, আমরা এখান থেকে বেরিয়ে যাই। বাতাসটা বিষাক্ত। আসুন আসুন স্ট্যানিফোর্ড, আসুন। আমরা দুজনে তার একটা করে হাত ধরে আতঙ্কিত মানুষটিকে অর্ধনেতৃত্ব দিয়ে এবং অর্থ বহন করে তার নিজের ঘরে ফিরিয়ে আনলাম। জ্ঞান ফিরে পেয়ে সে চিৎকার করে উঠল, উনি 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 আমার বাবা। তিনি তার চেয়ারে মৃত অবস্থায় বসে আছেন। আপনি জানতেন পার্সিভাল, আপনি যখন আমাকে সতর্ক করেছিলেন তখন এটাই বলতে চেয়েছিলেন। হ্যাঁ, আমি জানতাম মিস্টার স্ট্যানিফোর্ড। আমি সবসময় ভালোর জন্য কাজ করেছি, কিন্তু আমার অবস্থান ছিল ভয়ঙ্কর কঠিন। 7 বছর ধরে আমি জানতাম যে আপনার বাবা সেই ঘরেই মারা গেছেন। আপনি জানতেন, তবুও আমাদের বলেননি। আমার ওপর কঠোর হবেন না মিস্টার স্ট্যানিফোর্ড, ফর গড সে আমার ওপর কঠোর হবেন না। যে লোকটিকে একটা কঠিন ভূমিকা পালন করতে হয়েছে, তার জন্য তো একটু ছাড় দিন। আমার মাথা ঘুরছে। আমি 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 কিছুতেই বুঝে উঠতে পারছি না। সে টলতে টলতে উঠে দাঁড়ালো
এবং ব্র্যান্ডির বোতল থেকে মদ খেল। আমার মা এবং আমার কাছে লেখা এই চিঠিগুলো, এগুলো কি জাল ছিল? না মহাশয়, আপনার বাবা এগুলো লিখেছিলেন এবং ঠিকানা লিখেছিলেন এবং পোস্ট করবার জন্য আমার হেফাজতে রেখে গিয়েছিলেন। আমি সব কিছুতেই তার নির্দেশাবলী অক্ষরে অক্ষরে অনুসরণ করেছি। তিনি আমার মনিব ছিলেন এবং আমি তার বাধ্য ছিলাম। ব্র্যান্ডি যুবকটির স্নায়ু শান্ত করল। আমাকে এটা সম্পূর্ণ বলুন, এখন আমি এটা সহ্য করতে পারবো। আচ্ছা মিস্টার স্ট্যানিফোর্ড, আপনি জানেন যে এক সময় আপনার বাবার উপর খুব বড় ঝামেলা এসেছিল এবং তিনি ভেবেছিলেন যে তার দোষে অনেক গরিব মানুষ তাদের সঞ্চয় হারাতে চলেছে। তিনি এতটাই কোমল হৃদয়ের মানুষ ছিলেন যে তিনি এই চিন্তা সহ্য করতে পারছিলেন না। এটা তাকে এতটাই চিন্তিত এবং যন্ত্রণা দিয়েছিল যে তিনি তার জীবন শেষ করার সিদ্ধান্ত নিলেন। ও মিস্টার স্ট্যানিফোর্ড, আমি কিভাবে তাকে অনুনয় করেছি এবং এর জন্য তার সাথে লড়াই করেছি তা যদি আপনি জানতেন, তবে আপনি আমাকে কখনোই দোষ দিতেন না। আর তিনিও পালাক্রমে আমার কাছে এমন ভাবে অনুরোধ করেছিলেন যেমনটা কোনো মানুষের আগে আমার কাছে করেনি। তিনি মনস্থির করেছিলেন এবং তিনি বলেছিলেন যে যাই হোক না কেন তিনি এটা করবেন। কিন্তু তার মৃত্যু সুখী এবং সহজ হবে নাকি অত্যন্ত মর্মান্তিক হবে তা নির্ভর করছিল আমার ওপর। আমি তার চোখে পড়েছিলাম যে তিনি যা বলেছিলেন তা তিনি বোঝাতেও চেয়েছিলেন এবং শেষ পর্যন্ত আমি তার প্রার্থনায় সাড়া দিলাম এবং তার ইচ্ছা পালন করতে সম্মত হলাম। যেটা তাকে কষ্ট দিচ্ছিল তা হলো লন্ডনের প্রথম ডাক্তার তাকে বলেছিলেন যে তার স্ত্রীর হার্ট সামান্য ধাক্কাতেও বিকল হয়ে যাবে। তিনি তার স্ত্রীর মৃত্যুকে ত্বরান্বিত করার ভয়ে ভীত ছিলেন, তবু তার নিজের অস্তিত্ব তার কাছে অসহনীয় হয়ে উঠেছিল। স্ত্রীকে আঘাত না করে তিনি নিজেকে কিভাবে শেষ করতেন? তিনি যে পথ অবলম্বন করেছিলেন তা এখন আপনারা জানেন। তিনি সেই চিঠিটি লিখেছিলেন যা আপনার স্ত্রী পেয়েছিলেন। এর মধ্যে এমন কিছু ছিল না যার আক্ষরিক অর্থে সত্যি ছিল না। যখন তিনি বলেছিলেন যে শীঘ্রই তিনি তার সাথে আবার দেখা করবেন, তখন তিনি তার স্ত্রীর নিজের আসন্ন মৃত্যুর কথা উল্লেখ করেছিলেন, যা তাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আর খুব বেশি মাস বিলম্বিত করা যাবে না। তিনি এই বিষয়ে এতটাই নিশ্চিত ছিলেন যে তিনি তার মৃত্যুর পরে বিরতিতে ফরওয়ার্ড করার জন্য মাত্র 2টি চিঠি লিখে গিয়েছিলেন। তিনি বেঁচে ছিলেন মাত্র 5 ইয়ার্স এবং আমার কাছে পাঠানোর জন্য কোনো চিঠি ছিল না। তিনি আপনার মায়ের মৃত্যুর পরে আপনার কাছে পাঠানোর জন্য আরও একটি চিঠি আমার কাছে রেখেছিলেন মহাশয়। বিদেশে থাকার ধারণা বজায় রাখার জন্য আমি এই সমস্ত চিঠি প্যারিস থেকে পোস্ট করেছি। তার ইচ্ছা ছিল যে আমি যেন কিছু না বলি, এবং আমি কিছু বলিনি। আমি একজন বিশ্বস্ত ভৃত্য ছিলাম মিস্টার স্ট্যানিফোর্ড। তার মৃত্যুর 7 বছর পরে তিনি নিঃসন্দেহে ভেবেছিলেন যে তার বেঁচে থাকা বন্ধুদের অনুভূতির ওপর আঘাত কিছুটা কম হবে। তিনি সব সময়ের জন্য অন্যদের থেকেও অত্যন্ত বিবেচনাশীল ছিলেন। কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। নীরবতা ভাঙল যুবক স্ট্যানিফোর্ডের কথায়। আমি আপনাকে দোষ দিতে পারছি না পার্সিভাল। আপনি আমার মাকে একটি ধাক্কা থেকে বাঁচিয়েছেন।
যা নিশ্চিতভাবে তার হৃদয় ভেঙে দিত। কাগজটি কি? এটা আপনার বাবা লিখেছিলেন মহাশয়। আমি কি এটা আপনাকে পড়ে শোনাবো? শোনান। আমি বিষ নিয়েছি এবং আমি অনুভব করছি যে এটা আমার শিরায় কাজ করছে। এটা এটা অদ্ভুত কিন্তু যন্ত্রণাদায়ক নয়। যখন এই কথাগুলি পড়া হবে তখন যদি আমার ইচ্ছাগুলি বিশ্বস্তভাবে পালন করা হয়ে থাকে তবে আমি বহু বছর আগে মারা যাব। অবশ্যই যারা আমার মাধ্যমে অর্থ হারিয়েছে তাদের কেউই এখনও আমার প্রতি বিদ্বেষ পালন করবে না। আর তুমি ফেলিক্স, এই পারিবারিক কেলেঙ্কারির জন্য আমাকে ক্ষমা করবে। ঈশ্বর একটি অত্যন্ত ক্লান্ত আত্মার জন্য শান্তি খুঁজে দিন। আমরা তিনজনেই বলে উঠলাম, আমেন।